বালিকা রাসমণি চান করতেন এবং এখান থেকেই জানবাজারের যিনি জমিদার ছিলেন সেই বাবু রাজচন্দ্র তাকে দেখতে পেয়েছিলেন, আর কিন্তু তিনি বেঁচে ছিলেন না। এক অলৌকিক উপায়ে তৈরি হয় এই মন্দির। শূদ্রের কোনো অধিকার নেই মন্দির তৈরি করার। তার এই স্বপ্নাদেশের কথা শোনার পর বাকি দুজনে প্রায় কাঁপতে কাঁপতে তার হাতটা গিয়ে ধরল। নমস্কার, আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসে পৌঁছেছি রানী রাসমণির ঘাট সংলগ্ন মন্দিরে। এই যে রানী রাসমণির ঘাট, এই রানী রাসমণির ঘাটেই একসময় বালিকা রাসমণি চান করতেন এবং এখান থেকেই জানবাজারের যিনি জমিদার ছিলেন সেই বাবু রাজচন্দ্র তাকে দেখতে পেয়েছিলেন, আর তারপরেরটা সমস্তটাই ইতিহাস আমরা অনেকেই কম বেশি জানি। এখানে যে মন্দিরটা আছে এই মন্দির সংলগ্ন অনেক অলৌকিক ইতিহাস আছে, সেটা জানতে গেলে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। আর পাশেই রয়েছে গঙ্গার ঘাট, অপূর্ব সুন্দর একটা শান্তিময় পরিবেশ, আর আধ্যাত্মিকতা তো এখানে সর্বত্র বিরাজমান। একটু সময় তোমরা বসে যদি মনে শান্তি চাও, এই গঙ্গার ঘাটে বসে এই মন্দিরের দিকে তাকেই তোমাদের অনেক সময় কেটে যাবে। এই মন্দিরটি অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। লোকমাতা রানী রাসমণির সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। 1793 সালের 28শে সেপ্টেম্বর পিতা হরেকৃষ্ণ দাস এবং মাতা রামপ্রিয়ার কোল আলো করে তিনি জন্মেছিলেন। তার নামেই এই মন্দিরের নাম। অথচ এই মন্দির যখন তৈরি হয়েছিল তখন কিন্তু তিনি বেঁচে ছিলেন না। এক অলৌকিক উপায়ে তৈরি হয় এই মন্দির, সেই সম্পর্কে বিস্তারিত আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের বলবো। মন্দিরে এসে যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে এই নাম্বারে আসার আগের দিন ফোন করে জানাতে হবে। এখানে এসে কুপন সংগ্রহ করে নিতে হবে। অসামান্য সুন্দরী ছিলেন রানী রাসমণি। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী জমিদার বাবু রাজচন্দ্রের সঙ্গে তার বিবাহ হয়। 1836 সালে স্বামীর মৃত্যুর পর তিনি স্বহস্তে জমিদারির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ও অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে শুরু করেন। বিভিন্ন ধরনের জনকল্যাণকর কাজের জন্য তিনি মানুষের অকৃত্রিম ভালোবাসা লাভ করেছিলেন। যেমন তীর্থযাত্রীদের সুবিধার জন্য তিনি সুবর্ণরেখা থেকে পুরী পর্যন্ত একটি সড়ক পথ নির্মাণ করেছিলেন। আবার কলকাতার বাসিন্দাদের গঙ্গা স্নানের সুবিধার জন্য তিনি বিখ্যাত বাবুঘাট তৈরি করিয়েছিলেন। তিনি যেমন একাধারে দয়াময়ী, আবার অন্যদিকে একজন তেজস্বিনী নারী ছিলেন। ইংরেজ সরকারের অন্যায়ের সঙ্গে তিনি কোনো দিনও আপোষ করেননি। জেলেদের মাছ ধরার জন্য একবার ইংরেজরা জলকর আরোপ করেছিল। তখনকার দিনে 10,000 টাকা দিয়ে রানী রাসমণি জলকর বন্ধ করিয়েছিলেন। সেই সঙ্গে আবার ইংরেজদের জাহাজ চলাচলও বন্ধ করে দিয়েছিলেন। ফলে যাতায়াতে অসুবিধা হওয়ায় ইংরেজ সরকার জলকর তুলে নিতে বাধ্য হয়, সেই সাথে 10,000 টাকা ফেরত দেয় রানী রাসমণিকে। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এই মন্দিরেও মায়ের ভবতারিণী রূপের পুজো করা হয়। যখন বড় বড় অনুষ্ঠান হয় তখন ভক্তদের এই অংশতেই বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আর এই জায়গাটা অনেকটা বেলুড় মঠের আদলে তৈরি করা হয়েছে। এই মন্দিরের ইতিবৃত্তান্ত এই মন্দিরের যিনি প্রধান সেবায়িত আছেন স্বামী বামদেবানন্দজির কাছেই শুনছিলাম। ওনার কথাগুলোই আমি আমার মতো করে সাজিয়ে সহজভাবে আপনাদের কাছে তুলে ধরছি। দক্ষিণেশ্বরের মন্দির তখনও স্থাপনা হয়নি, আর রানী রাসমণির যিনি স্বামী ছিলেন রাজচন্দ্র দাস, তিনি ইতিমধ্যে মারা গিয়েছিলেন। তো রানী রাসমণির অনেক দিনের ইচ্ছে তিনি পিতৃ ভিটেতে আসবেন, আর সেই জন্য তিনি উত্তরায়ণের শুরুতে হালি শহরে আসার জন্য চিন্তা করলেন। কিন্তু চিন্তা করলেই তো হবে না, অনেকগুলো বছর পেরিয়ে গেছে। রানী রাসমণির 11 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর তারপর থেকে অনেক বছর পেরিয়ে গেছে, অনেক ঝড়ঝাপটা, অনেক জল বয়ে গেছে গঙ্গা নদীতে। আর সেই মতোই গঙ্গা নদীর উপকূলবর্তী অঞ্চলের এই গ্রামগুলো অনেকটাই চলে গেছে গঙ্গা নদীর নিচে। সেই কারণে রানী রাসমণি কী করলেন, তিনি কিছু লোক পাঠিয়ে থাকার বন্দোবস্ত করলেন এই গ্রামের মধ্যে।
দিন কয়েক থাকার জন্য তিনি চিন্তা করে এসেছিলেন। 3 দিন মতন তিনি এখানে থাকবেন, সেই মতো উনি এলেন। আসার পর তিনি অনেক পুরনো মানুষের সাথে দেখা করলেন, অনেক ছোটোবেলার বন্ধুদের সাথে কথা বললেন, তাদের জন্য অনেক উপহার, অনেক মিষ্টি ফুল ফলাদি অনেক কিছু এনেছিলেন, সেগুলো দান করলেন। কিন্তু তার মনে একটা অস্বস্তি চলছিল, কারণ তিনি ভাবছিলেন তিনি এত কিছু করলেন কিন্তু নিজের ভিটের জন্য কিছু করা হয়নি। তখন তিনি চিন্তা করলেন একটা মন্দির তৈরি করবেন আর মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন তারই পিতৃভিটেতে। আর মন্দির তৈরি করব মনে করলেই তো হয় না, তার জন্য অনেকটা জমি চাই। কোনা গ্রামেই রানী রাসমণি জন্মেছিলেন, আর এই কোনা গ্রামেরই যিনি জমিদার ছিলেন সেই জমিদারের সাথে উনি কথা বললেন। প্রথমে জমিদার রাজি হয়ে গিয়েছিলেন 50 বিঘা জমি দেওয়ার জন্য, যেখানে মন্দির স্থাপিত হবে। কিন্তু কিছু কুপরামর্শদাতা যারা বোঝালেন জমিদারকে যে রানী রাসমণিকে যদি জমি দেওয়া হয় তাহলে সেই জমিটা রানী রাসমণির দখলে চলে যাবে এবং আস্তে আস্তে পুরো গ্রামটা রানী রাসমণির দখলে চলে যাবে। রানী রাসমণি নিশ্চয়ই চাইবেন তার সাম্রাজ্য বাড়াতে, তাই পুরো গ্রাম দখল করে নেবেন, সেক্ষেত্রে তার জমিদারিটা চলে যাবে। সেই জন্য তাকে বোঝানো হলো যে কোনোভাবেই যেন জমি না দেওয়া হয়। রানী রাসমণি ফিরে গেলেন জানবাজারে এবং অপেক্ষা করতে থাকলেন জমিদারের কাছ থেকে তিনি হ্যাঁ সূচক বাক্য শোনার। কিন্তু দুর্ভাগ্য হলে যা হয়, রানী রাসমণি অনেক অপেক্ষা করার পরেও কোনোভাবেই হ্যাঁ সূচক শব্দ শুনতে পেলেন না জমিদারের কাছ থেকে। উপরন্তু তাকে অজুহাত দেওয়া হলো তিনি রানী হলেও তিনি শূদ্র, তিনি ব্রাহ্মণ নন। আর যেহেতু তিনি ব্রাহ্মণ নন সেই কারণেই কোনো ব্রাহ্মণ এই মন্দিরে পদার্পণ করবেন না, কোনো ব্রাহ্মণকে সেবায়িত হিসেবেও পাওয়া যাবে না। শূদ্রের তৈরি করা মন্দিরে কেউ প্রবেশ করবে না, শূদ্রের কোনো অধিকার নেই মন্দির তৈরি করার। এরকম অবস্থায় রানী রাসমণি খুব ভেঙে পড়লেন। আর মন্দির যেহেতু তৈরি হবে না তার খুব খারাপ লাগলো, কিন্তু তিনি প্রতিশোধ নেবার বা জমিদারের জমিদারি কেড়ে নেওয়া এ ধরনের কোনো চিন্তাভাবনা মনে আনলেন না, কারণ তিনি সে ধরনের মানুষ তো ছিলেন না। এরপর আস্তে আস্তে দিন যেতে লাগলো, মন্দির কিন্তু স্থাপনা হলো না। তাহলে এবার প্রশ্ন আসে মন্দিরটা স্থাপিত হলো কবে আর কিভাবে হলো? নিজের পৈতৃক ভিটেতে তিনি মন্দির স্থাপনা করতে পারলেন না, এই দুঃখ রানী রাসমণির সারা জীবন ছিল। কিন্তু 1855 সালে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে গঙ্গার পূর্বকূলে তিনি দক্ষিণেশ্বর মন্দির স্থাপনা করলেন, যেখানে মা ভবতারিণীকে তিনি প্রতিষ্ঠা করলেন। মন্দির স্থাপনার পর কেটে গেল অনেকগুলো বছর। এরপর 1861 সালের 19শে ফেব্রুয়ারি মাত্র 68 বছর বয়সে রানী রাসমণি দেহত্যাগ করলেন। তার পৈতৃক ভিটেতে মন্দির তৈরি করার স্বপ্ন অধরা থেকে গেলেও এই মন্দির কিন্তু স্থাপনা হলো। যে মন্দির চত্বরে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, এই মন্দির কিভাবে স্থাপনা হলো সেটার পিছনেও আছে একটা গল্প, আর এই গল্প কিন্তু অলৌকিক। রানী রাসমণির মৃত্যুর পর 1 শতক কেটে গেছে, অর্থাৎ 100টা বছর কেটে গেছে। লোকমুখে কথিত আছে রানী রাসমণির বাপের বাড়ি হালি শহরের 3 গ্রামের 3 জন সম্ভ্রান্ত ব্যক্তি প্রায় একই সময় মায়ের আদেশ পেলেন স্বপ্নে। কাউকে জমিদান করার, কাউকে মূর্তি প্রতিষ্ঠা করার, কাউকে আবার মন্দির স্থাপনা করার আদেশ দেন মা কালী। গ্রামের মধ্যেই কোনো একটা অনুষ্ঠানে 3 জনই হাজির হয়েছিল, আর সেখানে খাওয়া দাওয়ার পর যখন খোশ গল্পে সবাই মেতে উঠেছিল তখন এই স্বপ্নাদেশের কথাটা একজন বললেন। তার এই স্বপ্নাদেশের কথা শোনার পর বাকি দুজনও প্রায় কাঁপতে কাঁপতে তার হাতটা গিয়ে ধরলেন এবং বললেন যে এই একই স্বপ্ন আমরাও দেখেছি। আর সেই স্বপ্নাদেশের কথা যখন একসাথে সবাই আলোচনা করলেন তখন সবাই বুঝতে পারলেন যে মায়ের কি ইচ্ছে। সকলেই বুঝলেন এও মায়ের একটা লীলা। তারপর 1974 সালে এই চরচন্দনবাটি গ্রামেই গড়ে উঠল ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মাতৃমন্দির। মায়ের ইচ্ছে অনুযায়ী এই মাটিতেই, যেখানে কোনা গ্রামের ছোট্ট একটা বালিকা 11 বছর বয়সে যার বিয়ে হয়েছিল, সেই রানী রাসমণির স্বপ্ন পূরণ হলো। আর এই 3 জন ব্যক্তির হাত ধরেই মা কালী প্রতিষ্ঠিত হলেন এই মন্দিরে। এখানেও দেবীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। আর এই ছিল এই মন্দিরের প্রতিষ্ঠা করার সংক্ষিপ্ত ইতিহাস। আর রানী রাসমণির নাম অনুসারেই পার্শ্ববর্তী এই গঙ্গার ঘাটের নাম হলো রানী রাসমণির ঘাট।
অপূর্ব সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশে কিছুটা সময় কাটাতে হলে চলে আসতে হবে কাঁচরাপাড়ায়। কিভাবে তোমরা আসবে না আসবে সমস্তটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গেদে লোকালে উঠেছিলাম, আর ট্রেনটা 1 ঘন্টা 10 মিনিটে কাঁচরাপাড়া স্টেশনে নামিয়ে দিয়েছে। আপনারা চাইলে শিয়ালদা স্টেশন থেকেও আসতে পারেন, সেক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে। বাই রোডেও আসতে পারেন 2 চাকা বা 4 চাকাতে, সেক্ষেত্রে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসে কাঁচরাপাড়া আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যে ক্রসিং রোড আসছে সেইখানে বাঁদিকে টার্ন করলেই আপনারা কাঁচরাপাড়া রাস্তাটা পেয়ে যাবেন। কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একদম সামনেই অটো স্ট্যান্ড চোখে পড়বে। মাথাপিছু মাত্র 10 টাকার বিনিময়ে অটো বাগমোড় পৌঁছে দেবে। বাগমোড়ে নেমে দেখতে পাওয়া যাবে রানী রাসমণির পূর্ণাবয়ব মূর্তি রয়েছে। রানী রাসমণির ঘাটে যেতে চান তাহলে বাগের মোড় থেকেই টোটো বুক করে রানী রাসমণির ঘাটে পৌঁছে যেতে হবে, সেক্ষেত্রে মাথাপিছু 20 টাকা করে লাগবে। রানী রাসমণির মন্দিরের একদম উল্টো দিকে একটি শিব মন্দির রয়েছে, আর এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এই শিবলিঙ্গ নাকি খুবই জাগ্রত, এখানকার মানুষের মুখে শোনা যায়। রানী রাসমণির ঘাট থেকে পায়ে 10 মিনিটের হাঁটা পথ দূরত্বে শহীদপল্লীতে ফুচকা গ্রাম পেয়ে যাবে, আর সেখানে তোমরা নানান ধরনের ফুচকা খেতে পারো। আর এই ফুচকা গ্রামে খুব কম টাকায়, মাত্র 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, যেটা আশা করি অন্য কোথাও পাওয়া যায় না। ফুচকা গ্রামের ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ওপরে আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, অবশ্যই চেক আউট করে নিও। ভাবতে খুব অবাক লাগে, সেই সাথে রোমাঞ্চও লাগে। যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এখান দিয়ে একটা সময় হেঁটে গিয়েছিলেন রানী রাসমণি, আর ওনার পদধূলি যে রাস্তায় পড়েছে সেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই জিনিসটা ভীষণ, এই অনুভূতিটা মানে মুখে বলে বোঝানো সম্ভব নয়। তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে, ততদিন ভালো থেকো, টাটা।